রাখিদি, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার নমস্কার। বিষয়টা চলো, হচ্ছে হ্যাপি যে নিউ ইয়ার হ্যাঁ, তোমাদের সকলকে, তোমার ভিউয়ারদের, তোমাকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দিদি। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমি তোমার একটা প্রতিক্রিয়া নিতে চাইছি, বিষয়টা হচ্ছে যে সম্প্রতি কিন্তু আবার টাকার পাহাড় দেখা গেল। বারাসাত ওয়ান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, অবশ্যই শাসক দলের, গিয়াসউদ্দিন মন্ডল, তাকে টাকার পাহাড়, তার টেবিলের সামনে টাকার পাহাড় দেখা যাচ্ছে। কিন্তু তিনি বলছেন এটা অনেক পুরনো ভিডিও, 2022 সালের ভিডিও নাকি, তিনি সেটা বলেছেন, দাবি করছেন। কিন্তু আবারও টাকার পাহাড় দেখা যাচ্ছে। কি বলবেন? মানে তৃণমূল কংগ্রেস এবং টাকার পাহাড়, আমরা পার্থ চট্টোপাধ্যায় দেখেছি, তার বান্ধবীর বাড়ি দেখেছি। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে তোমরা যে টাকার পাহাড় বলছো, আচ্ছা তোমরা কি ভুলে যাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের ওই দোলা সেন বলে একজন ভদ্রমহিলা আছেন না, উনি তো একবার ওপেনলি বলেছিলেন, ভাই তোমরা যা কামাবে তার 75-25 ভাগ হবে। তো এই পাহাড়টার একটা পার্সেন্টেজ তো অলরেডি চলে গেছে আমাদের হরিশ মুখার্জি রোডে যে রিজার্ভ ব্যাংকটা আছে না, হুম। একটা রিজার্ভ ব্যাংক আছে জানো তো, যেটার নাম শান্তিনিকেতন। কারণ তার বাইরে যা সিকিউরিটি থাকে ওটা রিজার্ভ ব্যাংকের থেকে বেশি সিকিউরিটি থাকে। ওখানে পুলিশ দাঁড়াতে দেয় না, ঠাকুরকে উল্টো দিকে ঠাকুরকে প্রণাম করতে দাঁড়াতে দেয় না, যাও 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 করে ভাগিয়ে দেয়। তো একটা পার্সেন্টেজ তো চলে গেছে, তো সেই পার্সেন্টেজটা বাদ দিয়ে এই টাকার পাহাড়টা দেখছো। তো এখন যে টাকার পাহাড়টা দেখছো, ভদ্রলোক বলছেন আমার জমি বিক্রি করার। প্রথম কথা হচ্ছে জমি বিক্রির টাকা আমি যতদূর জানি এরকম ভাবে ক্যাশে হয় না, কারণ তোমাকে একটা স্ট্যাম্প ডিউটি ওগুলো দিতে হয় রেজিস্ট্রেশনের সময়, যেটা গভর্নমেন্টকে দিতে হয়। তো ভদ্রলোক যদি বলছেন আমার এই টাকাটা জমি বিক্রির টাকা, তাহলে উনি স্ট্যাম্প ডিউটির কাগজটা ইডি বা যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের দেখান যে আমার এই যে স্ট্যাম্প ডিউটির কাগজটা আছে, বা ওনার যেটা মানে প্রপার্টির যে ভ্যালুয়েশন, যদি কিনে থাকেন বা বেঁচে থাকেন হোয়াট এভার, তার ভ্যালুয়েশনটা দেখিয়ে দিন, তবে না বুঝবো যে এটা সত্যিকারের আপনার জমি বিক্রির টাকা। জমি বিক্রি ওরকম ভাবে ক্যাশে হয় না, আমাদের দেশে হয় না, আইদার চেকে হয় বা ড্রাফটে হয়। আর মানে তৃণমূল এখানেও তাহলে কংগ্রেসের 25-75-এর গল্প বলছো? অফকোর্স ওটাকে তো দিদিমণি নিজে সাপোর্ট, আমাদের মমতাময়ী বাংলার গব্য, উনি তো আবার গর্ব বলেন না, গব্য, উনি তো নিজে সাপোর্ট দিয়েছিলেন ওটাকে, যে হ্যাঁ কি ভুল বলেছে দোলা, সব কি তোমরা নিজেরাই কামাবে, উনি তো সাপোর্ট দিয়েছিলেন। তার মানে একটা পার্সেন্টেজ চলে গেছে আমাদের হরিশ মুখার্জি রোডের রিজার্ভ ব্যাংকে। হুম। তার থেকে হরিশ চ্যাটার্জিতে কতটা গেছে আমি জানি না, কারণ হরিশ মুখার্জি রোডে রিজার্ভ ব্যাংকে ওটা চলে গেছে। তারপরে বাঁচাওয়া টাকাটা দেখতে পাচ্ছ। কিন্তু রাখিদি, এখন তো তৃণমূল কংগ্রেস প্রায় র্যাম্প শো করছে। আমরা দেখেছি ফ্যাশন শোতে, আমরা দেখেছি পেজ 3 ফ্যাশন শো যখন হতো, ল্যাকমি ফ্যাকমি হুম ফ্যাশন উইক, এরকম হুম র্যাম্প হতো, হুম মডেলরা র্যাম্পে হাঁটতো। এখন তো পুরো তৃণমূল কংগ্রেস পুরো কর্পোরেট স্টাইলে ফ্যাশন শো এর মতো র্যাম্প সাজিয়ে মানে সেখানে রাজনৈতিক সভা হচ্ছে। না, এটা তো গতবারের বোধহয় যখন সব কারা কারা অ্যানাউন্স হচ্ছিল, ওর ইলেকশনের সময় অ্যানাউন্স হচ্ছিল না, লোকসভার ইলেকশনের সময় ক্যান্ডিডেটদের সাথে পরিচয় করানো হচ্ছিল। তো ক্যান্ডিডেট গুলো তো সব বেশিরভাগই ওই যাদের উনি আনেন সব সিগারেট ফিল্ম স্টার গুলোকে, তো তাদের তো র্যাম্প শোতে দেখাতেই হবে। আজকে যদি তুমি আমাকে সিগারেট ফিল্ম স্টারকে দেখিয়ে জিজ্ঞেস করো রাখিদি তুমি একে চেনো, আমি বলে না চিনি না, ওই জন্য র্যাম্প শো করাতে হয়, চেনাবার জন্য কি করবে। আর করাপশন, এই আজকে কারাপশনের কথা বলছি আমি, এই 2 বছর আগের একটা ইনসিডেন্ট বলি, মানে এটা আমি বলছি তোমার ভিউয়ারদের মনে করানোর জন্য। 2 আগস্ট 2024, টিএমসি দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট অনিসুর রহমান আর তার ভাই আলিফ নূর, তারা অ্যারেস্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল রেশন স্ক্যামে। ইডি অ্যারেস্ট করেছিল। কত সিজ হয়েছিল, মানে এটা ব্লক প্রেসিডেন্ট, পার্টি ব্লক প্রেসিডেন্ট, তার কাছে সিজ হয়েছিল 1.5 CR, 1.5 crore। জ্যোতিপ্রিয় মল্লিক, তার অ্যাসেট 2006-তে তার অ্যাসেট ছিল 5 লাখ, সেটা 1 লাখে 80 লাখ হয়ে গেল 2011-তে, আর 2016-তে সেটা 1.5 crore হয়ে গেল। তার মেয়ে প্রিয়দর্শিনী, সে নাকি টিউশন টিচার, সাধারণ টিউশন করে, তার অ্যাসেট হচ্ছে 4.5 CR একটা টিউশন টিচারের কাছে। তখন ইডি বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলের যে পিডিএস স্ক্যাম গুলো হয়েছে তার যে টাকা উদ্ধার হয়েছে অ্যামাউন্টটা হচ্ছে 9,000 to 10,000 CR ওয়েস্ট বেঙ্গলের পিডিএস স্ক্যাম থেকে উদ্ধার হয়েছে। তাছাড়া আরো 2,000 CR অলরেডি দুবাই বা বাংলাদেশে ট্রান্সফার হয়ে গেছে।
তা দুবাই কে যায় বারবার? মাঝে মাঝেই দুবাই যেতে দেখি একজনকে। মানে যিনি যান উনি তো চিকিৎসার জন্য যান। তা সেটা তো আমরা জানি না যে দুবাইতে সব থেকে ভালো চিকিৎসা হয়, সেটা তো জানতাম না। হুম হুম না, দুবাই থেকে লোকে কেমান আইল্যান্ড ফাইল্যান্ড ওইসব জায়গায় যায়, হুম চিকিৎসার জন্য দুবাই যায় এটা তো জানতাম না ভাই। হুম। এটাও প্রথম নতুন শিখলাম। কিন্তু দুবাই একজন ঘন ঘন যায়। কিন্তু চলো রাখি, আরেকটা তোমার হ্যাঁ, ইনসিডেন্ট দিই। গত বছরের এই 2025-এর এই হুম নভেম্বর মাসে হুম ইডি সার্চ করলো 8টা প্রেমাইস কোথায় কোথায়, বিধাননগর, কলকাতা, শিলিগুড়িতে। সে ধরা পড়লো আজমাল সিদ্দিকী। সে হচ্ছে টিএমসি স্টেট সেক্রেটারি। কিসের? মাইনরিটি সেলের। হুম ওদের মাইনরিটি সেল, হুম। তোষণবাজির সেল, সেটা কিসের জন্য ধরা পড়লো? সেক্স র্যাকেট, ইলিগাল মদের ব্যবসা আর বিশাল করাপশন। কি রিকভারি হলো? 10 মিলিয়ন ক্যাশ আর 2টো দামি গাড়ি, লাক্সারি কার। হুম পার্থবাবুর কাছে ধরা পড়েছিল 498 মিলিয়ন ক্যাশে, যে চাকরি বেঁচেছিলেন। গোল্ড ধরা পড়েছিল 70 কোটি টাকার। আর ফরেন কারেন্সি ধরা পড়েছিল 5.6 CR। তো তৃণমূল করলে সে তুমি পঞ্চায়েতই হও, আর মাইনরিটি সেলই হও, আর ব্লক প্রেসিডেন্টই হও, ওরা কোটি ছাড়া খেলে না। ওদের সব কোটি কোটি টাকা। মানে মানে আমাদের তৃণমূল আর ট্যাক্সের টাকা। তৃণমূল আর দুর্নীতি সমর্থক। আর মানে একটা একটা যদি কয়েন নাও, একটা দিকে কয়েনে যদি তৃণমূল, তো অন্য দিকটা হচ্ছে দুর্নীতি। আর সব দুর্নীতি কিন্তু আজকাল কোনো লক্ষতে গল্প নেই, সব কোটিতে গল্প। হুম। কিন্তু দিনের শেষে মনে রাখবে, এই কোটি যেখানে যত দুর্নীতি হচ্ছে, এই কোটির ভাগ কিন্তু ওই হরিশ মুখার্জি রোডে রিজার্ভ ব্যাংকে পৌঁছে মানে যাচ্ছে। একদম মানে 75 চলে যাচ্ছে আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা 25। সেটা 35-25, হুম। 25%। হ্যাঁ, রাখি দিই, কিন্তু বিষয় হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্প শো করে রাজনৈতিক সভা করছে, সেই র্যাম্প শোতে হুম। কিন্তু আবার তিনি ভূতের ছবিও দেখাচ্ছেন, মানে ভূত হাঁটছে র্যাম্পে। না কেন ভূত, মানে পিসিমণির মতো মাথাটা গেছে নাকি? ভূতের ছবি দেখানোর কি আছে? মানে উনি পিসিমণি ভূতের ছবি দেখিয়ে কি মেনশন করছে, মানে উনি উনি কাকে ভূত দেখছে, মানে সম্প্রতি অমিত শাহজি কলকাতা বঙ্গ সফর করে গেল বলে কি উনি ভূত সেইটা দেখছেন? সেইটাকে ভূত দেখছে, নারাইকে ভূত দেখছে, ভূতের ছবি দেখানোর কি আছে? না মানে মানে সঙ্গ দোষে শতগুণ নাচে যেটা হয় সেটা হচ্ছে ওর। পিসির সঙ্গে থেকে থেকে মাথাটাও গন্ডগোল হয়ে যাচ্ছে। ও কিসের চিকিৎসা করাতে যায় একটু খোঁজ নাও তো। মাথার চিকিৎসা করাতে যায় না তো। কিন্তু ভূতের ছবি দেখানোর কি আছে? এসআইআর নিয়ে তো তিনি জ্ঞানেশ কুমারকে ঘরের ভেতরে ক্লোজ ডোরের ভেতরে আঙুল তুলেছেন। তিনি তিনি সেটা উনি আঙুল বাইরে তুলেছেন বেরিয়ে প্রেস কিনা, কনফারেন্স করছেন। এই এই ঘরের ভেতরে কোথায় কি হয় কেউ জানে না ভাই। ঘরের ভেতরে উনি 4টে থাপ্পড় খেয়েছেন কিনা, মানে সেটা তো আমরা দেখতে পাইনি। ওখানে তো আর কোনো প্রেসকে নিয়ে ঢোকেননিও নি। উনি বাইরে এসে বললেন, জ্ঞানেশ কুমার বলবেন না, কারণ ওটা আমার প্রোটোকলে নেই। সুতরাং উল্টো দিক থেকে কি হয়েছে সেটা তো আমরা জানি না। আমি বাইরে এসে বলেই দিতে পারি, কারোর সাথে দেখা করে এসে আমি 4 থাপ্পড় মেরে আসলাম, দেখা যাবে আমি ভেতরে 4টে থাপ্পড় খেয়ে এসেছি। সুতরাং ঘরের ভেতরের গল্প উইদাউট প্রুফ ওটা কোনো কিছু প্রমাণ হয় না। ওদের টিএমসি পার্টির লোকগুলো অশিক্ষিত মূর্খ, এগুলো বিশ্বাস করে। রাখি দিই, একদম শেষ একটা প্রশ্ন করব। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক সভা করলেন, যে র্যাম্প শোটা করলেন, আমি র্যাম্প শোই বলছি, রাজনৈতিক সভা কাম র্যাম্প শো, ওখানে কিন্তু তিনি মাইকের সামনে একটি আওয়াজ শুনিয়েছেন। মানে এটা উনি শুনিয়ে কি প্রমাণ করতে চাইলেন বা কি বোঝাতে চাইলেন জানি না, আমি জাস্ট প্রতিক্রিয়াটা নিতে চাইছি। তিনি আমি শোনাচ্ছেন আজকে শুনেছি ওটা। যেখানে আমি শুনেছি শুভেন্দু ও অধিকারী দা, বলছেন yes. ভাইপো চোর ভাইপো চোর, মানে উনি হ্যাঁ, উনি ওইটা শুনিয়ে কি বোঝাতে চাইলেন, মানে কোথাও কি তাহলে ইডি সিবিআই ওনাকে অ্যারেস্ট করবে এই ভয়তেই উনি আগে থেকে এটা শোনাচ্ছেন? আগে থেকে শোনাচ্ছে। ওই ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, ওই দেখো আমাকে বলেছে। আমিও কিন্তু ঠিক ধরতে পারলাম না যে ঠিক ওইটুকুনি পড়ছেন ভাইপো চোর ভাইপো চোর, ওই কথাটুকু ওনার শোনানোর কি মানে ছিল? মানে উনি কি বলে দিলেন যে আমি চোর হতেও পারি? আদারওয়াইজ ওটা কেন শোনাবো? আমার যদি শোনানোর হয়, আমার সম্বন্ধে কেউ যদি কিছু বলে থাকে সেটা শুনিয়ে আমি কিছু বলবো। হঠাৎ ওইটা শোনানোর কি মানে ছিল আমি জানি না। বোধহয় প্রাণটা দুঃখ করছে ভেতরে, ধরা পড়তে পারি, বা যেটা কথাটা বলেছে সেটা সত্যি হতে পারে। বা আমি তোমাকে বললাম না, ওই সঙ্গ দোষে শতগুণ নাশে।
যতটুকু গুণ ছিল, যতটুকু ভালো ছিল গেছে। পিসিমা যেরকম বাজে কথা বলে, মানে এও মুখ্যমন্ত্রী বলছে বাজে কথা। মুখ্যমন্ত্রী কচু ঘেঁচু বলছে আর উনি নিজেকেই চোর বলে শোনাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো তোমার সারাক্ষণ একটা পিসিমা, ওরকম পিসিমার সাথে থাকলে তো তোমার ওটা ইনফ্লুয়েন্স হবেই। পিসিমা তো কচু ঘেঁচুর থেকেও অনেক বাজে বাজে কথা বলেন। উনি তো আজকাল মুখ ভ্যাংচান। ঠিক নার্সারির বাচ্চারা একে অপরকে যেমনি মুখ ভ্যাংচান, সেমনি হাত পা মুখ বেঁকিয়ে উনি মুখ ভ্যাংচান। আমি যখন উনি স্টেজে দাঁড়ান না, আমি মানে অবাক হয়ে যাই যে এরকম মুখ্যমন্ত্রী কিন্তু আমি কোনো রাজ্যে দেখিনি, যে ওরকম মুখের অঙ্গভঙ্গি করে, গলার অঙ্গভঙ্গি করে সাধারণ মানে একটা অপোজিশন পার্টিকে মুখ ভেঙচে কথা বলছে। তোমার একটা অপোজিশনের সম্বন্ধে বলার আছে তো তুমি বলো, বাট ওরকম মানে মানে মুখভঙ্গি ওরকম করার কি মানে আছে আমি বুঝি না, আনটিল অ্যান্ড আনলেস মানে জ্যোতিবাবুর কথাটা মানে কারেক্ট, যে শি ইজ দ্য প্রোডাক্ট অফ অ্যান আনস্টেবল মাইন্ড। কিন্তু উনি তো অনেকটা ট্যালেন্টেড, কারণ উনি তো সুর দেন, উনি ভালো কবিতা লিখতে পারেন, ওনার প্রচুর বই আছে, উনি উপন্যাস লিখছেন, উনি ভালো অঙ্কন শিল্পী, মানে আঁকতে পারেন, মানে উনি যেহেতু অনেক অনেক মানে ট্যালেন্টের অধিকারী, হয়তো এটাও ওনার একটা ক্যারিকেচার করা, এটাও একটা ট্যালেন্টের মধ্যেও কি আমরা ধরতে পারি? না, এই আমি জানি না, ক্যারিকেচারটা নতুন শুরু হয়েছে ওনার আঁকাগুলো। ওই যেগুলো কিছু কোটি কোটি টাকা দিয়ে আঁকতেন, ওটা কোনোটা ভূতের মুখ, ওই একটা ভূতের মতো গোল করে একটা কিরকম একটা মুখ এঁকে দিতেন। একবার আমাদের তখন কোন একজন প্রেসিডেন্ট হয়েছিলেন, তাকে একটা পেন্টিং নিজে দিয়ে দিল বাঁধাকপির মতো। সেগুলো নাকি কোটি কোটি টাকা দাম। এবার এবার বুঝতে পেরেছো তো টিএমসির এই কোটি কোটি টাকার গল্প কোথা থেকে আসছে। ওনার এইসব এই পাং ওপাং ঝপাং ব্যাং ঢ্যাং এইসব কবিতাগুলো উনি নাকি ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের বইয়েতে ঢুকিয়েছেন। হুম। আর কোনো নর্মাল মানুষ এইসব কবিতা লেখে, বা কোনো নর্মাল মানুষ এগুলোকে তোমার স্কুলের পাঠ্যক্রমের ভেতর ঢোকায়? আমি তো শুনিনি, এটাও আমি শুনিনি। বাংলায় অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, নতুন জিনিস জানছি, মানে রোজই নতুন জিনিস জানছি। ছাব্বিশের নির্বাচনের আগে তাহলে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিছু নতুন চমক দেবেন? কারণ আমরা দেখেছি একবার ওনার পা ভেঙে গেছিল ঠিক নির্বাচনের আগে, প্লাস্টার করেছিলেন, উনি হুইল চেয়ারে ঘুরছিলেন। হ্যাঁ হ্যাঁ, আগের বারে কিছু করেনি, 24-এ কিছু করেনি, এবারে কিছু একটা করবে। তার প্লাস্টারটা পুরনো হয়ে গেছে, লোকে আর খাবে না, এবার একটা অন্য কিছু করতে হবে। হয়তো ওই অঙ্গভঙ্গিটাই একেবারে মানে একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছে যাবে। আমরা রোজ তামাশা দেখবো ডেলি। আর 26-এর ইলেকশনটা হবে খুব ইন্টারেস্টিং, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন রূপ আমরা ডেলি দেখতে পাবো। কিন্তু একদম কিন্তু খারাপ লাগছে আমার অভিষেকের জন্য, যে বেচারা ওই ছেলেটা তো নর্মাল ছিল, এই এনার সাথে থেকে থেকে কি রকম একটা অ্যাবনর্মাল র্যাম্প শো করছে, এইটা শোনাচ্ছে, ভূতের ছবি দেখাচ্ছে, আওয়াজ শোনাচ্ছে। আমি জানি না মানে অ্যাবনর্মালিটিটা কোথায় পৌঁছাচ্ছে। কিন্তু 26-এ তো বিজেপির তরফ থেকেও টার্গেট সেট করেছে 200। তো অমিত শাহজি এসেছিলেন, অনেক অনেক তিনি অনেক দিক নির্দেশও করে দিয়ে গেছেন কর্মীদের মধ্যে, বা দলকে অনেক নির্দেশ দিয়ে গেছেন। তাহলে কি এবার কি পরিবর্তন হবে? কারণ এই পরিবর্তনের ঝড় আমরা দেখেছিলাম যে এর আগের ইলেকশনে, 21-এর ইলেকশনে তো মারাত্মক উঠেছিল। এবার পরিবর্তন হয়েই যাবে, এমনকি দফতর পর্যন্ত অনেকে ঠিক করে ফেলেছিল। এবার বিজেপির অবস্থানটা কি রাখি দিই, মানে এবার কি পরিবর্তন হবে? দেখো, অবস্থানটা কি আমি জানি না। এটা দুটো জিনিসের গতবারে ডিপেন্ড করেছিল, ওটা সাংঘাতিক একটা ওয়েট ছিল সাধারণ মানুষের ভেতর। সাধারণ মানুষ সাংঘাতিক ভাবে একটা চেঞ্জ চেয়েছিল, সেই জন্য ওই পুরো হাওয়াটা উঠেছিল চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবারে এটা বিজেপিকে ডিসাইড করতে হবে যে তারা মাঠে কিরকম ভাবে এটা নিয়ে খেলবে। এখনো তো টাইম আছে, এখন বিজেপিকে নামতে হবে, মাঠে ময়দানে নামতে হবে এটা খেলার জন্য। ওই স্টেট অফিস থেকে বসে হবে না, অফিসে এসি ঘর থেকে বসে খেলা হবে না। খেলা করতে হলে মমতার মতো মাঠে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মাঠে নেমে খেলে, এবারে মাঠে ঘাটে নামতে হবে, নাহলে হবে না। পশ্চিমবঙ্গের পলিটিক্স এসি ঘর থেকে হয় না, নামতে হবে। কারণ মানুষ এইবারেও কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝা যাচ্ছে তারা চেঞ্জ চাইছে। ওরা ফেড আপ হয়ে গেছে, মমতা ব্যানার্জিকে নিয়ে ওরা ফেড আপ। প্রত্যেকটা মানুষ এই মহিলাকে নিয়ে ফেড আপ, চেঞ্জ চাইছে। চেঞ্জের অনলি অপশন ইজ বিজেপি, কারণ কংগ্রেস এখানে কোথাও নেই, আর সিপিএম তো আর গায়েবই হয়ে গেছে। বিজেপি তো বিজেপিকে সেই মতো বুঝে এবার খেলাটা খেলতে হবে। বিজেপি খেলতে পারলে ভেরি গুড, নাহলে জানবো আমাদের দুর্ভাগ্য, আমাদের এই ভদ্র মহিলাকে নিয়ে থাকতে হবে। রাখিদি, 2019 এবং 21 সেই সময় তুমিও অ্যাক্টিভলি বিজেপি দলে ছিলে,
দায়িত্বেও ছিলে, মানে কিছু পদাধিকারী মানে পরিস্থিতিতেও ছিলে, মানে পদের মধ্যে ছিলে, তোমায় একটা নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, 19-এ তুমি দায়িত্ব পালন করেছো, 21-এও তোমাকে সক্রিয়ভাবে দেখা গেছে, তারপর থেকে তুমি কিছুটা হলেও রাজনীতি থেকে বিরত আছো। যে এই যে 19 এবং 21 সেই সময় কিন্তু দিলীপ দার নেতৃত্ব ছিল এবং দিলীপ দা সেই সময় সভাপতিত্ব ছিল। সেই দিলীপ ঘোষকেও কিন্তু আমরা কিছুটা রাজনীতি থেকে বিরত থাকতে দেখতে পেলাম এই 2021-এর পর থেকে আস্তে আস্তে। তারপরে তিনি হেরে গেলেন, এমপি পদ তার চলে গেল, তারপর থেকে তিনি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছিলেন। কি বলবেন, আবার দিলীপ ঘোষকে স্বমহিমাতে আবার সেই দাবাং দিলীপ হিসাবে দেখা যাচ্ছে? তিনি মাঠে ময়দানে নামছেন, তিনি আবার পার্টি অফিসে এসছেন, তিনি আবার মানুষের কাছে যাবেন এবং প্রচুর জনসংযোগ করবেন। তাকে হয়তো একটা দায়িত্ব দেওয়া যাবে, যেটুকুনি আপাতত জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত খবর। এই যে দিলীপ ঘোষের নেতৃত্বে তুমিও কাজ করেছো, কি বলবেন এই দিলীপ ঘোষের ফিরে আসাটা? দেখো, দিলীপ দা কাজ করতে দিয়েছিল বলে কাজ করতে পেরেছিলাম। দিলীপ দা তখন প্রেসিডেন্ট ছিল, দিলীপ দা দায়িত্ব দিয়েছিল। হুম। তারপরে যারা এসছেন তারা দায়িত্ব দেননি বলে কাজ করিনি। এটা তো একটা রেজিমেন্টের পার্টি, এখানে তো তোমাকে দায়িত্ব না দিলে তুমি কাজ করতে পারবে না। তুমি না স্ট্রিট কর্নার করতে পারবে না কিছু করতে পারবে। তো যখন তোমাকে দায়িত্ব দিচ্ছে না তো তোমাকে বাড়িতে বসে থাকতে হবে। তো দিলীপ দা এখন ফেরত এসছে, দেখা যাক দিলীপ দা পুরোনো কত লোকেদের, মানে 21-এর হাওয়াটা তোলার না, জন্য শ্রমিক দিলীপ দাও দা কিন্তু পুরোনো লোকেদের পুরনো পারেন কিনা। লোকেদেরকে আবার কাম ব্যাক করাচ্ছেন। তিনিও বার্তা দিয়েছেন যে পুরনো সবাই মিলে ফিরে এসে একত্রিত হয়ে আবার এগোতে হবে, 2026-এ দেখো, ঝাঁপাতে হবে। তোমাকে মানে একটা কথা বলি, এই যে সবাই মিলে ফেরত এসে করতে হবে না, এটা না বলতে কথার কথা। আমাদের পার্টিতে তুমি যদি আজকে মনে করো তুমি কোনো একটা দায়িত্বে না থাকো না, তুমি মনে করো একটা স্ট্রিট কর্নার করতে চাও, মন্ডলের প্রেসিডেন্ট এসে আটকে দেবে, যেমন আপনি তো দায়িত্ব নেই, আপনি কি করে কার্যকর্তাদের ডাকছেন। সুতরাং তোমাকে একটা জায়গা দিতে হবে, না হলে তুমি করতে পারবে না। ভেরি সিম্পল। এই বলে দেওয়া খুব সোজা, 15 লাখ চলে আসুন কাজ করুন। আজকে আমি যদি 10 দিনের মধ্যে একটা স্ট্রিট কর্নার করতে চাই, আমাকে পারমিশন নিতে হবে মন্ডল প্রেসিডেন্টের কাছ থেকে। সে বলবে আপনি তো কোনো দায়িত্ব নেই, আপনি কেন করতে চাইছেন। হুম। তো রেজিমেন্টের পার্টিতে এইটা প্রবলেম। দায়িত্ব দিলে করবো, আর দায়িত্ব না দিলে বসে তো দিলীপ দার ব্যাকস্ট্রিটে ফিরে বসে দেখতে আসাটা হবে। কিভাবে দেখছো দিলীপ দার ফিরে দেখো, আসাটা? এই দিলীপ দা না, আসলে দিলীপ দার একটাই জিনিস আছে, দিলীপ দা হচ্ছে মাঠে ঘাটের মানুষ। হুম। তো মানে দিলীপ দা যখন ছিল, দিলীপ দা কিন্তু প্রচুর, মানে সব জায়গা অল ওভার বেঙ্গল খুব ঘুরতো দিলীপ দা। তো ওই জিনিসটা এতদিন খুব মিসিং ছিল, খুব মিসিং ছিল। একজনকেই খালি মাঠে ময়দানে দেখা যেত, সেটা হচ্ছে শুভেন্দু দা। হুম। তো এখন যেহেতু দিলীপ দা এসে গেছে, তো হোপফুলি বঙ্গ বিজেপি যেটা, তার চেহারার একটু পরিবর্তন আসবে। তাদের থিঙ্কিং যে হ্যাঁ, সবাইকে একটু জায়গা দিতে হবে, করতে হবে। ওই মানে কটা হাতে গোনা লোককে নিয়ে কাজ করা চলবে না, এই জিনিসটা তো ভাবতে হবে। আগে তো ছিল না এই জিনিসটা, এখন হয়ে গেছে হাতে গোনা কয়েকটা লোক। তো সবাইকে নিয়ে কাজ না করলে, এত বড় একটা, মানে এত বছর ধরে মমতা আছে, তাকে সরানো তো খুব সোজা নয় না। আর মমতা ব্যানার্জি তো মানে আলতু ফালতু কেউ নয়, ও পলিটিশিয়ান হিসেবে খুব অ্যাস্টিউট পলিটিশিয়ান। তো তাকে সরাতে গেলে যে মানে তোমার যে পরিমাণ তোমাকে খাটতে হবে, হুম। এটা সবাই মিলে না করলে হবে না। Very কিন্তু simple. দিলীপ দা যেভাবে কিছুটা সরে গিয়েছিল বা যেটুকুনি সামনে এসছে যে দিলীপ দার এগেনস্টেও নাকি নানা রকম ষড়যন্ত্র, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি, যেটা ওপেনলি ফ্ল্যাশ হয়ে গেছে, দিলীপ দার এগেনস্টে একটা বড় কনস্পিরেসিও করা হয়েছিল। আমরা দেখেছি একটা জঘন্য ভিডিও ছেড়ে তাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছিল, তাকে রীতিমতন কোণঠাসা করার একটা ষড়যন্ত্রও চলেছে। মানে তিনি সবকিছু ওভারকাম করে এলেন আবার, এবং এখন মোটামুটি অনেকেই বিভিন্ন ধরনের ইউটিউব থেকে এই বিষয়টাকে তুলে ধরাও হয়েছিল সেই সময়। তো এটা কি কোথাও মনে হচ্ছে যে কোথাও দিলীপ দার মতন একজন কর্মী বা নেতা, যিনি মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, যার এত পপুলারিটি, এবং যিনি বিজেপিকে এই 77 এবং 19টা যে এসছিল বিজেপির রেজাল্ট, সেটা দিলীপ দার নেতৃত্বেই, এইটাকে কেউ ডমিনেট করার জন্য কোনো ষড়যন্ত্র, কি মনে হয়? দেখো, আমি তো পার্টিতে আছি, আমি ষড়যন্ত্র নিয়ে কিছুই বলবো না, বাট ওই যে ভিডিওটা ছাড়া হয়েছিল সেটাকে কিন্তু আমি খুব নোংরা চোখে দেখেছিলাম। আমার একদম ভালো লাগেনি জিনিসটা। দ্যাট ওয়াজ ভেরি ডার্টি অ্যান্ড দ্যাট ওয়াজ সামথিং ভেরি ফিল্দি। ওই নোংরামিটা না করলেই পারতো, যারাই করেছে ওরা না করলেই পারতো, না করলেই পারতো। আর কিছু ইউটিউবারদের ইউজ করিয়ে, রোজিনা রহমান ফেহমান টাইপের লোকেদের ইউজ করিয়ে ভিডিওটা ছড়ানো, ওটা খুব নোংরা লেভেলের পলিটিক্স, খুব নোংরা লেভেলের। ইভেন যদি এটা তুমি অপোজিশনের সাথেও করো, ওটা কিন্তু খুব নিচু স্তরের পলিটিক্স, ওটাকে রাজনীতি বলা যায় না, ওটা নোংরামি।
তো দিলীপ দা ফেরত এসে ভালো লাগছে আমার, দিলীপ দা ফেরত এসছে, কারণ দিলীপ দার টাইমে তো ম্যাক্সিমাম কাজ করেছি। হুম। দেখা যাক না দিলীপ দা কি অ্যাকশন নেয়, দিলীপ দা কি চেঞ্জ আনে বঙ্গ বিজেপিতে। অসংখ্য এই কিছু ধন্যবাদ লোককে রাখিদি। নিয়ে কাজ করা, কিছু লোককে নিয়ে কাজ করার এই জিনিসটা যদি দিলীপ দা বন্ধ করে। একদমই। অসংখ্য ধন্যবাদ রাখিদি, নমস্কার।